হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আমাদের ছুটি পেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের জার্নি আনপ্ল্যান্ডে। অনেক দিন পর আবার বড় ভিডিও শেয়ার করছি। ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে বা শর্টসে আমি আপনাদের বলেই দিয়েছি আমি কোথায় গেছি। বলে দিয়েছি মানে আপনারা হয়তো গেস করেছেন আমরা কোথায় গেছি। কেউ হয়তো জায়গাটাকে চিনতে পেরেছেন, কেউ পারেননি। অবশ্যই আমরা হিমাচল প্রদেশেই ঘুরে বেড়াই। আর হিমাচল প্রদেশের খুব কাছাকাছি আমরা থাকি পাঞ্জাবের একটা ছোট্ট শহর সারিন্দে। আর সেখান থেকেই 2-3 দিনের ছুটি পেলেই বেরিয়ে যাওয়া হয় হিমাচল প্রদেশ ঘুরতে। তো আজকেও যাচ্ছি হিমাচলের একটা সুন্দর জায়গা, খুব সুন্দর ডেস্টিনেশন, যেটা আমাদের আগে তো প্ল্যান করা ছিলই না। আমাদের জার্নি তো আনপ্ল্যান্ডই থাকে। জার্নি করার আগের মুহূর্তে আমরা ঠিক করি আমরা কোথায় যাব। আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমরা যাচ্ছি আমাদের জার্নি আনপ্ল্যান্ডে ওই বীরবিলিং। আর বীরবিলিং যাওয়ার পথে একটা ছোট্ট শহর আছে যেটা আমরা যাব, আর ওখানেই আপনাদের আজকে নিয়ে যাব। তো চলুন যাই, আর আপনারাও চলুন আমার সঙ্গে। আমরা সকাল সকাল বেরোই, তাই রাস্তার ধারে ওই ডাবাগুলোতে আলুর পরাঠা তো খেতেই হবে। সকালের ব্রেকফাস্ট বলতে পাঞ্জাবের আশেপাশে এই আলুর পরোটাই আপনি পাবেন। আর তাই দিয়ে সারলাম আমরা আমাদের ব্রেকফাস্ট। আর আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটা ছোট্ট শহর, কিন্তু খুব সুন্দর, যেটা হিমাচল প্রদেশেই অবস্থিত। আর যেটা নর্থের একমাত্র চায়ের বাগান, পালামপুর। খুব সুন্দর একটা ছোট্ট হিল স্টেশন, যেটা পাহাড়ের কোলে একটা ছোট্ট শহর। আর সেই সঙ্গে আছে প্রচুর প্রচুর চায়ের বাগান। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাই চায়ের বাগান দেখতে। আপনারা আসামে বা দার্জিলিংয়ে অনেক চায়ের বাগান দেখেছেন, হয়তো পালংপুর জায়গাটা আপনাদের অজানা। অনেকেই বাঙালিরা আছে যারা হিমাচল ঘুরতে আসেন, কিন্তু এই জায়গাগুলোতে সাধারণত তারা যান না। ওই সিমলা, মানালি এসব ঘুরেই আপনারা বাড়ি ফিরে যান। তবে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর। আর সবথেকে বেশি এখানে ক্রাউড খুব একটা থাকে না, মানুষের আনাগোনা কম, শান্ত পরিবেশ, যেখানে আপনি পাহাড়কে উপভোগ করতে পারবেন। তাই আমরা এক আধ দিনের ছুটি পেলেই ছুটে যাই ওই অফবিট জায়গাগুলোতে। তার মধ্যে পালংপুর হলো অন্যতম। আর ওই যে দূরে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা হলো হিমাচল প্রদেশের প্রবেশ দুয়ার বলতে পারেন। এরপরেই শুরু হয়ে যাবে হিমাচল। আর এখানে একটা ঢোকার আগে গ্রিন ট্যাক্স লাগে। আর চলুন, আরেকজন মাথা নেড়ে নেড়ে গান করছে, কেননা গানটা তো আর শোনাতে পারবো না। আর যাই হোক, আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কেননা এই কয়েকটা গাড়ি, একটু ট্রাফিক জ্যাম এখানে হয়। আর এই যে প্রবেশের মূল্য দিয়ে আমরা হিমাচলে প্রবেশ করলাম। আর এই গেটটা পেরোলেই মনটা যেন খুশি হয়ে যায়। কেন জানেন? এই যে পাহাড় শুরু হয়ে গেল। আর পাহাড় মানেই তো আমাদের মন একদম খুশি হয়ে যায়। আমরা পাহাড়ে ঘুরতে যে খুব ভালোবাসি। কারা কারা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ওই যে দেখুন, ঢোকার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল এই টানেলগুলো। হিমাচল প্রদেশে এই টানেলগুলো হওয়ার সুবাদে মানুষের সময় অনেক কমে গেছে, জানেন তো। আর এই যে এবারে আমরা আঁকা বাঁকা পথ দিয়ে উপরে চড়তে লাগলাম। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাও সত্যি তো সুন্দরই, কেননা যেহেতু ওখানে চায়ের বাগান আছে, সবুজে তো ঘেরাই। তবে আমরা যেই সময় আমাদের ট্রিপটা প্ল্যান করেছিলাম, ওই এখন তো বর্ষাকাল, আমরা গেছিলাম ওই হবে হয়তো 20-25 দিন হয়ে গেছে। তবে বড় ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, সেটা তো হবারই কথা। অনেক সময় লাগে একটা বড় ভিডিও বানাতে। আর ছোট ছোট ব্লগগুলোর মাধ্যমে বা শর্টসের মাধ্যমে আপনাদের সঙ্গে তো দেখাই হচ্ছে, আর আপনাদের দেখাচ্ছিও আমরা পালংপুর বা আর কোন কোন জায়গায় গেছিলাম। এই জার্নিটা সম্পূর্ণ আনপ্ল্যান্ডই ছিল। সব জার্নিগুলোই আমাদের আনপ্ল্যান্ড থাকে, তবে এটা একদমই আনপ্ল্যান্ড। আমাদের এই একদম ঠিক ছিল না যে আমরা এই জায়গাটায় যাব। ওই বীরবিলিংয়ে যাব ঠিক করেছিলাম, আর ওখানে প্যারাগ্লাইডিং করব। কিন্তু তারপরে এই পালংপুর জায়গাটা আমাদের ম্যাপে এলো। তারপরে একটু সার্চ করে দেখলাম, ও মা, এই জায়গাটা তো বেশ সুন্দর। তারপর বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলেও জানতে পারলাম ওখানে নাকি ওই নর্থের একমাত্র চায়ের বাগান, এখানেই নর্থে একমাত্র চা উৎপাদন হয়। আর জায়গাটাও নাকি খুব সুন্দর। তাই ভাবলাম হাতছাড়া তো করা যায় না, আমরা তো যাবই, সঙ্গে আপনাদেরও নিয়ে যাই চলুন। ওই যে বলছিলাম না যে সবুজে ঘেরা,
আর এই বর্ষাকালে পাহাড়ের অন্য রূপ হয়, চারিদিকে সবুজ, এত সবুজ দেখে চোখটা যেন শান্ত হয়ে গেল। ওই শহরের কোলাহল থেকে বেশ কিছু দূরে আর এই সবুজে ঘেরা পাহাড়গুলো দেখতে দেখতে সব টেনশন কোথায় যেন দূর হয়ে যায়। সত্যি বর্ষাকালে পাহাড়ে এক অন্য রূপ। তবে বর্ষাকালে পাহাড়ে রোড ট্রিপ করাটা একটু তো ঝুঁকিপূর্ণ হয়েই যায়। তবে আমরা চলে আসি জানেন, একটু খোঁজখবর নিই আবহাওয়া কেমন থাকবে না থাকবে, তারপরে চলে আসি। তবে আমরা যেখানে যাচ্ছি সেখানে রাস্তা বেশ ভালো, রাস্তা দেখে তো বুঝতেই পাচ্ছেন বেশ সুন্দর রাস্তা, অসুবিধা কিছু হওয়ার কারণ নেই। আর বর্ষাকালে যে খুব একটা এখানে ল্যান্ডস্লাইড হয় তাও নয়, কিন্তু পাহাড়গুলো ছোট ছোট, তবে রাস্তা খুব সুন্দর। আর চলুন আমরা এই সবুজে ঘেরা পাহাড় দেখতে দেখতে আঁকাবাঁকা পথ পেরোতে পেরোতে আমাদের জার্নিকে খুব ভালোভাবেই উপভোগ করছি। তবে আমরা যে আগের ট্রিপটা করেছিলাম সেই ট্রিপটা ছিল চিতকুল। তবে চিতকুলে এই বর্ষাকালে না যাওয়াই ভালো, ওই রাস্তা একটুখানি ঝুঁকিপূর্ণ তো বটেই, তা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখেইছেন। তবে এই রাস্তা খুব সুন্দর, আপনি চাইলে বর্ষাকালেও আসতে পারেন। এখানে রোড ট্রিপ করতেই বেশি ভালো লাগবে, কারণ রাস্তাটা এত সুন্দর, রাস্তা যেতে যেতেই আপনার মন ভরে যাবে। আপনি যে কোথায় যাবেন আর কোথায় না যাবেন সেটাই ঠিক করতে পারবেন না। দেখুন গল্প করতে করতে ওই যে আমার রাইট হ্যান্ড সাইডে একটা ছোট্ট সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে এই বিল্ডিংটার কথা বলছি, যেটা দিয়ে আমরা এখন পার হচ্ছি। এটা নাকি একটা হসপিটাল। বলুন তো, এখানে তো এমনিতেই মানুষ সুস্থ হয়ে যাবে, আর এত সুন্দর জায়গায় যদি হসপিটাল থাকে তাহলে তো বলারই কথা নয়। তবে হসপিটালটার নাম আমি বলতে পারলাম না, যদি কারো জানা থাকে তাহলে জানাবেন। কি সুন্দর দেখুন। চলুন আবার আমরা এগোই আর আপনাদের সঙ্গে গল্প জুড়ি। দেখুন কি সুন্দর না চারিদিকটা, একদম সবুজ, একদম গ্রিন আর গ্রিন। সবুজ রঙটা যেন দারুণ মানিয়েছে এই ওয়েদারের সঙ্গে। আর চলতে চলতে সুন্দর গান শুনতে শুনতে আমাদেরও জার্নিটা বেশ মজাদার হয়ে উঠেছে। তো যাই হোক, আমরা এখন যাব পালংপুরে চা বাগান দেখতে, আর সঙ্গে আপনাদেরও নিয়ে যাব। আর পালংপুর যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দিরও পড়বে, সেটারও দর্শন করাবো। তবে আরেকটা শিব ঠাকুরের মন্দির আছে, শিব বাবার মন্দির, যেটা খুবই বিখ্যাত, তার সঙ্গে একটা ইতিহাসও জুড়ে আছে। তবে সেই মন্দিরটা আপনাদের ফেরার পথে দেখাবো। এখন আমরা সোজা পালংপুর যাব আর সেখানে চা বাগানে ঘুরবো, আর দেখি কি কি করা যায়। তবে চা বাগান ঘোরার পরে ইচ্ছা তো আছে এখানে অনেক শক্তিপীঠ আছে, তার মধ্যে একটা দর্শন করা, দেখা যাক করা যায় কি না। মা ডাকলে ঠিকই যাওয়া যাবে। তবে বিকেল এখন ধীরে ধীরে গড়িয়ে আসছে, আর ওই সন্ধে হলে তো আমরা আর জার্নি করব না, কোথাও না কোথাও স্টে করব। দেখি আজকে পালংপুরে থাকি না আজকে বীরবিলিং অবধি পৌঁছে যাই। তো সেটা এখনও ডিসাইড করে উঠতে পারিনি যে কি করব। যে আমাদের জার্নি যে সব সময় আনপ্ল্যান থাকে, কোথায় যাব, কি করব, কি খাবো, কোনোটাই ঠিক থাকে না। যখন যেটা হয় আমরা সকল সেটাই করি। তবে এইভাবে রোড ট্রিপেরও একটা মজা আছে। আর এখন বর্ষাকালে পাহাড়ের সব নদী একদম জলে ভর্তি। তবে বর্ষাকালে যদি পাহাড়ে ঘুরতে আসেন আর ছোট্ট ছোট্ট নদী দেখে ইচ্ছে করে নদীর কাছে যাই, একদমই যাবেন না, কিন্তু কখন যে নদীর জল বেড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, একদমই না যাওয়াই ভালো। আর আমরা এই প্রথমবার চা বাগান দেখব, তাই ভেবে ভেবেই আরও মজা হচ্ছে জানেন তো। তবে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, চাইলে দার্জিলিং আমাদের বাড়ি থেকে খুব একটা যে দূর তা না, যাওয়াই যেত, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি জানেন। ওই পড়াশোনার চাপ, সঙ্গে ক্যারিয়ার, এইসব দেখতে দেখতে ঘোরাফেরাটা তখন হতো না। আর বাবা মা খুব একটা দূরে নিয়েও যেত না, বলতো আগে নিজের ক্যারিয়ার বানাও তারপরে ঘুরবে। ঠিকই বলতেন। দেখুন এখন তো নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর এমন জায়গায় এসে আমরা বসবাস করছি যে আমাদের খুব কাছেই পাহাড়, হিমাচল প্রদেশ, পাহাড়ের রানী। সব এখানে সুন্দর সুন্দর হিল স্টেশন, যেখানে দেশ বিদেশ থেকে মানুষ ঘুরতে আসে, সার ঠিক কাছেই আমরা থাকি। চাইলেই ঘন্টা 3 বা ঘন্টা 4, বড় জোর ঘন্টা 5 রাস্তা অতিক্রম করলেই সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের হাতের কাছেই। তো চলুন, ওই যে সময়ের অপেক্ষা, কখন এসে পৌঁছবো। সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখানে পৌঁছানোর সময় দেখাচ্ছিল আমাদের সারেন থেকে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতন, কিন্তু সময় একটু বেশি লেগে গেল। এখন 2টোর মতন বাজে, আর আমরা কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে, কোথাও আবার সুন্দর দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে গিয়ে এভাবে এলাম, তো তাই সময়টা একটু বেশিই লেগে গেল।
আর ওই দেখুন আমাদের জার্নি শেষ হওয়ার পথে চলে এসেছি আমরা চা বাগানে। পালামপুর ঢোকার মুখেই অনেক আশেপাশে রাস্তার দুই ধারে ছোট্ট ছোট্ট চা বাগান, কোথাও ছোট কোথাও বড়। আমরা গাড়ি দাঁড় করিয়ে একটা চায়ের দোকানে মানে চা পাতার দোকানে জিজ্ঞাসা করতেই ওনারা পিছন দিকে দেখিয়ে বললেন এই তো চা বাগান। তো আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি নেমে পড়লাম। আর এই যেদিকে চোখ ফেরাই সেদিকেই শুধু সবুজ সবুজ ধাপে ধাপে চায়ের গাছ। আর প্রথমবার চা বাগান দেখে কী যে মজা হচ্ছিল তা কথাই আর বলতে পারবো না। আমি কোথায় যাই আর কোথায় না যাই, কখনো মধ্যেখানে চলে যাচ্ছি, কখনো আবার মনে হচ্ছে ওই দূরে গিয়ে দাঁড়াই। আর যেদিকেই চোখ ফেরোচ্ছে সেদিকেই শুধু ধাপে ধাপে সবুজ আর সবুজ। আর এই ছোট্ট ছোট্ট চায়ের গাছ, আর তার মধ্যে এই বিশাল বিশাল গাছগুলো। এই গাছগুলো লাগানো হয় চা গাছগুলোর যাতে ছায়া পায় তার জন্য। আর ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম কিছুদিন আগেই ওই চা তোলার কাজ শেষ হয়েছে, আবার কিছুদিন পরে হবে। তো যাই হোক, আমরাও চা বাগান ঘুরে চলে এলাম। আর ফেরার পথে এই যে গাছটা দেখতে পেলাম, ছোট্ট ছোট্ট ফলগুলো, না জানি কিসের ফল। আর এই চা বাগানের সঙ্গেই লাগোয়া এই ফ্যাক্টরিগুলোতে, মানে ছোট্ট ছোট্ট এই ফ্যাক্টরি, এখানে চায়ের ওই শুকনো চায়ের প্যাকিং সমস্ত কিছু হয়। চলুন যাই কিছু চা পাতা কিনে নিয়ে। চায়ের বাগানে যখন এসেছি চা পাতা কিনে নিয়ে যাব না তা কেমন করে হয়। এই চায়ের বাগানটা ঢোকার মুখেই একটা ছোট্ট দোকান ছিল। এই চায়ের বাগানটার যার, ওই দোকানটারও ওনারই। উনি বললেন ওটা ওনাদেরই চায়ের বাগান, আর এখানকার চায়ের বাগানের চা পাতাই উনি ওনার দোকানে বিক্রি করেন। এই ঢোকার মুখে এই ছোট্ট দোকানটাতেই আমরা জিজ্ঞাসা করেছিলাম কোথায় গিয়ে আমরা চা বাগান ঘুরতে পারবো। তখন উনিই বলেছিলেন এটা ওনাদেরই চায়ের বাগান, চাইলে আমরা দেখতে পারি। আর চায়ের দোকানে নানান রকম চা পাতা, নানান রকমারি চা পাতা দেখে কোনটা নেবো আর কোনটা ছাড়বো ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ওনাদেরই জিজ্ঞাসা করলাম বেস্ট চা পাতা যেটা সেটাই দিয়ে দিন। তাও 2-3 রকমের চা পাতা কিনেই নিলাম। আর চলুন এবারে আগের দিকে এগোই। এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ মজা লাগছিল। পাহাড়ের দুই ধারে শুধু চায়ের বাগান। আর এই শহরটার নামই হলো পালামপুর। এখানে নানান রকমের হোমস্টেও আছে, চাইলে আপনারা থাকতেও পারেন। তবে যদি হিমাচল ঘুরতে আসেন তবে পালামপুর শহরটা একবার অবশ্যই ঘুরে যাবেন। চায়ের বাগান তো সঙ্গে দেখাই যাবে, তার সঙ্গে অনেকগুলো শক্তিপীঠও প্রায় কাছাকাছি। আর সঙ্গে একটা বিখ্যাত শিবের মন্দিরও আছে, যেটা চাইলে আপনারা দেখতে পারেন। তবে আমরা ওইটা ফেরার পথে দেখব, আর তখনই আপনাদের দর্শন করাবো। পালামপুরের সব থেকে কাছের যে শক্তিপীঠটা অবস্থিত তার নাম হলো চামুন্ডা দেবী। আর সেই চামুন্ডা দেবী টেম্পলের দূরত্ব পালামপুর থেকে ওই 19 থেকে 20 কিলোমিটার, সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তাই আমরা আর হাতছাড়া না করে আজকেই চামুন্ডা দেবীর দর্শন করব। আর ওই যে একদম প্রথমেই বলেছিলাম দেবী যদি আজকে আমাদের ডাকেন তাহলে অবশ্যই যাওয়া হবে। তবে আজকে ডেকেছেন তাই আমরা চললাম। চামুন্ডা দেবী টেম্পল হিমাচল প্রদেশের কাংড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। আর চামুন্ডা দেবী হলেন দুর্গারই উগ্র রূপ। চণ্ড আর মুন্ড দুই রাক্ষসকে, দানবকে বধ করে এই দেবীর নাম হয়েছিল ওই চামুন্ডা দেবী। আর এই যে দেখুন যাওয়ার পথে এই নদীটা দেখে আমরা একটু থমকে দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর লাগছে তাই না? ওই ব্রিজ থেকে নদীর দৃশ্যটা সত্যিই দারুণ লাগছিল। একটা ছোট্ট ব্রিজ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে এই ছোট্ট নদীটা। পাহাড়ের এই ছোট্ট ছোট্ট নদীগুলো কি সুন্দর লাগে তাই না? পাহাড়ের আঁকাবাঁকা পথে এই ছোট্ট ছোট্ট নদীগুলোর দর্শন হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, চামুন্ডা দেবী। চামুন্ডা দেবী হলেন দুর্গারই উগ্র রূপ। চণ্ডমুণ্ড দুই রাক্ষসকে ওই বধ করার জন্য দেবী এই রূপ ধারণ করেছিলেন। আর ওনাদের বধ করেই দেবী চামুন্ডা দেবী নামে আর পূজিত হয়ে আসছেন। তো চলুন আমরা সেই দেবীরই দর্শনে চললাম। আর চামুন্ডা দেবী টেম্পল হলো একটা শক্তিপীঠ, আর সেখানে যাওয়া তো সত্যিই ভাগ্যের ব্যাপার। চলুন আমরাও দর্শন করব আর সঙ্গে আপনাদেরও করাবো। চায়ের বাগান দেখতে দেখতে অবশেষে আমরা চামুন্ডা দেবী টেম্পলে চলে এসেছি। আমরা যদিও পেছনের পথ দিয়ে যাচ্ছি মনে হয়, আর এই টেম্পলে যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে, তার মধ্যে এই পেছনের পথটাই আমরা ধরলাম। এর আগে কোনো দিনও আসিনি, তো একটা দোকানের সামনে দাঁড়াতেই উনি বললেন এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে। তাই হাতে
ওই মায়ের জন্য ডালি সাজিয়ে নিয়ে চললাম। তো চলুন পুজো দেব আর সঙ্গে দর্শনও করব। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তবে আপনাদের অবশ্যই দেবী মূর্তি দর্শন করাবো, আর নইলে মন্দির দর্শন তো হবেই। তবে মন্দিরে ঢুকে যা জানতে পারলাম যে এখনও মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে মন্দিরটি নির্মিত হচ্ছে, ওই যে দেখুন নতুন রূপে। তো যাই হোক, যখন মন্দির সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে তখন আবার আপনাদের এসে দর্শন করিয়ে যাব। আর আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন ওই 5:30 6টার মতন বাজে। মন্দির প্রাঙ্গণ প্রায় ফাঁকা, কিন্তু আপনি যদি ওই সকালবেলায় আসেন তখন বেশ লম্বা লাইন পার করে আপনাকে দর্শন পাবেন মায়ের। তবে এখন আমরা এসেছি তো বেশ ফাঁকা চারিদিকটা, ভালোভাবে দর্শন করা যাবে। আর জুতো রাখার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সেখানে জুতো রেখে চলুন ভেতরে প্রবেশ করি। মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর, চারিদিকে এত সুন্দর পরিবেশ দেখে বেশ মন শান্ত হয়ে গেল। সারা দিনের যে ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। আর এই হলো মন্দিরের প্রবেশ পথ। আর মন্দিরে ঢোকার মুখে সামান্য একটু মানুষের ভিড় ছিল, ওই যে দূরে দর্শন করলেন। যাই হোক, দর্শন হয়েছে মনে হয়, না হলে হয়তো এসেই করতে হবে। তো চলুন আমরাও দর্শন সারলাম। আর নিচে একটা সরোবরের মতন করা আছে যেখানে মহাদেব বসে আছেন। আর এই যে দেখুন, ওই হলো আরেকটা প্রবেশ পথ মন্দিরে ঢোকার। এই মন্দিরে ঢোকার বেশ কয়েকটা প্রবেশ পথ আছে। আর সঙ্গে যে নদীটা বয়ে গেছে সেই নদীর নাম হলো বানের নদী বা বানগঙ্গা রিভার। আর এই যে দেবী মন্দিরের লাগোয়া আরেকটি মন্দির আছে যার নাম হলো শ্রী চামুন্ডা নন্দিকেশ্বর ধাম, আর যেখানে বিরাজমান আছেন মহাদেব স্বয়ং। আর মন্দিরের ভেতরে ঢুকে অপূর্ব দৃশ্য, এক বিশাল আকার পাথর, আর তার নিচেই মহাদেব বিরাজমান। আর এই চামুণ্ডা দেবী মন্দির বেশ বিশাল জায়গা জুড়ে অবস্থিত। সামনেই এই নদী, আর এই নদীটা সত্যি অপূর্ব সুন্দর। তবে এখানে এই যে সাইনবোর্ডে বড় বড় করে লেখাই আছে যে নদীর কাছে বা নদীর মধ্যে একদমই না যেতে, কেননা যখন তখন এখানে জল বাড়তে থাকে। আর মন্দিরে চোখ ঘোরাতে ঘোরাতে চোখ পড়লো এই পাথরগুলোর ওপরে। পরে জানতে পারলাম সবাই নিজের মান্নাত হিসেবে, মানে ওই মানসিক করছে যাতে বাড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তাই এই পাথর দিয়ে ছোট্ট বাড়ি তৈরি করে ভগবানের কাছে প্রার্থনা করছে তাদের নিজের বাড়িটিও যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দর্শন শেষে এবারে ফেরার পালা। আর বেরোনোর পথে আমরা ভাবলাম ওই মন্দিরের মূল প্রবেশ পথ দিয়ে আমরা বেরিয়ে যাই, কেননা আমরা এসেছিলাম ওই পেছনের পথ দিয়ে, তাই এই মার্কেটটা বা এই দোকান বাজার আপনাদের দেখাতে পারিনি। মন্দিরের প্রবেশ পথে নানান রকম সব দোকান বাজার, আর যেখানে ওই পূজার সামগ্রীও আপনি পেয়ে যাবেন। মাকে চড়ানোর নানান রকমের প্রসাদ, চূর্ণি, সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আর এই যে আশেপাশে ছোট বড় নানান রকমের হোটেলও আছে, চাইলে থাকাও যায়। তবে আজকে আমরা এখানে থাকবো না, আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশন, সেটা আপনাদের পরের ভিডিওতে জানাবো। আর চলুন এবারে পেট পুজো করি। সেই সকালে খাওয়া হয়েছিল, তারপরে তো ঘুরেই বেড়াচ্ছি, খাওয়া হয়নি। আমরাও একটা সুন্দর ধাবা দেখে দাঁড়িয়ে গেলাম, দেখুন প্রকৃতির মাঝে। আমরাও ঘরোয়া খাবার অর্ডার করে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। চা বাগান ঘুরে মায়ের দর্শন করে বেশ খিদে পেয়ে গেছে, তাই ওই যে ঘরোয়া খাবার মানে ডাল ভাত আর তরকারি, যা হোক ভাত তো এখানে পাওয়া যাবে না, ওই রুটিরই অর্ডার করলাম। আর চলুন খাওয়া দাওয়া সারি, আর ব্লগও করলাম এখানেই শেষ। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই।